চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য অর্থাৎ থিওরেমস রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল এই অধ্যায়টির কোষদিকে 15.2 এর অঙ্কগুলি করব। কোষদিকে 15.2 এর এটা হচ্ছে পার্ট 1 নাম্বার ভিডিও। প্রথমে আমরা চলে যাচ্ছি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের এমসিকিউ টাইপের কোশ্চেনে। তো দেখা যায় প্রথম প্রশ্ন বলা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দুয়ে সেখান থেকে একটি স্পর্শক অঙ্কন করা হচ্ছে যেটা বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করছে। ও বি এর দৈর্ঘ্য হবে 5 সেমি, এ এর দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। এ বি স্পর্শকের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এবার আমরা প্রশ্ন পূরণে ছবিটা এঁকে নেব। প্রশ্নের নির্দেশ মতো প্রথমত একটা বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করলাম। সেই কেন্দ্রর নাম দিলাম ও। ও কেন্দ্রীয় একটা বৃত্ত, বহিস্থ একটা বিন্দু না হলো এ বিন্দু থেকে অঙ্কিত একটা স্পর্শক বৃত্তটিকে বলা হয়েছে বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে সেই স্পর্শ বিন্দুর নাম দেওয়া হলো বি। এবার প্রশ্নে ও বি এবং এ ও এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, সেই জন্য এই দুটো বিন্দু আমি যুক্ত করে নিচ্ছি। ও বি এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5 সেমি এবং এ ওর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 13 সেমি। এ বি এর মান বের করতে হবে। আমরা এর আগে জেনে এসেছি কোনো বৃত্তের একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এখানে স্পর্শকটা হচ্ছে এ বি এবং স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ সেটা হচ্ছে ও বি পরস্পর লম্বভাবে অবস্থান করে, অর্থাৎ এখানে ও বি এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ও এ বি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ ও এ বি থেকে আমরা কি পাই? পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে পাই যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। এটা আমরা জেনে এসেছি 90 ডিগ্রির অপোজিট যে বাহু সেটাকে বলা হয় অতিভুজ। তাহলে এখানে ও এটা হচ্ছে অতিভুজ। আমাকে এখানে এ বিটা বের করতে বলেছে, তাহলে এ বি স্কোয়ার সমান কী হবে? অতিভুজ স্কোয়ার অর্থাৎ ও স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। ও এ এবং ও বি এর মান প্রশ্নে দেওয়াই রয়েছে। ও এর মান হচ্ছে 13 সেমি, তার মানে 13 স্কোয়ার, ও বি এর মান 5, তাহলে 5 স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে পাচ্ছি 13 প্লাস 5 ইন্টু 13 মাইনাস 5। 13 প্লাস 5 ইজ 18, 13 মাইনাস 5 ইজ 8, গুণ করে পেলাম 144। তাহলে এ বি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 144, দিস ইকুয়াল টু 12। অর্থাৎ এ বি যে স্পর্শক তার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, সেটা রয়েছে অপশন নাম্বার এতে। পরবর্তী প্রশ্নে দুটি বৃত্ত রয়েছে যারা পরস্পরকে সি বিন্দুতে বাইরে থেকে স্পর্শ করেছে। এবি হচ্ছে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে এ এবং বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এভাবে যে এসিবি কোণটা উৎপন্ন হয়েছে তার মানটা বের করতে হবে। প্রশ্নের নির্দেশ মতো প্রথমে আমরা দুটো বৃত্ত অঙ্কন করে নেব। যে বৃত্ত দুটি পরস্পরকে একটা বিন্দুতে স্পর্শ করেছে এবং সেই বিন্দুটা হচ্ছে সি বিন্দু। সি বিন্দুতে দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে অর্থাৎ বাইরে থেকে স্পর্শ করেছে। তাহলে একটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত আর একটা নিয়ে নিচ্ছি পি কেন্দ্রীয় বৃত্ত। এবার প্রশ্নে বলেছে যে এবি হচ্ছে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, তাহলে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক অঙ্কন করে নিচ্ছি এবং সেই স্পর্শকটার নাম দিচ্ছি আমি এবি। এরপরে আমি কি করব? সি এ এবং সিবি যুক্ত করে নেব। কেন যুক্ত করব? কারণ আমাকে এখানে এসিবি কোণটা নির্ণয় করতে বলা হয়েছে। একটা অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে যে সি বিন্দুতে বৃত্ত দুটি বহিঃস্পর্শ করেছে, সেই সি বিন্দুতে আমরা একটা সাধারণ স্পর্শক সিডি অঙ্কন করলাম। আমরা উপপাদ্য নাম্বার 41-এ পড়েছিলাম যে কোনো একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান হবে। তা ঠিক একইভাবে এখানে ডি বিন্দু থেকে ডিএ এবং ডিসি দুটো স্পর্শ দেখতে পাচ্ছি, তাদের দৈর্ঘ্য তাহলে কী হবে? সমান হবে। এবার দেখতে পাচ্ছি ডিএ বাহুর বিপরীত কোণ হচ্ছে ডিসিএ কোণ, তাহলে ডিসিএ কোণ সমান ডিসি। ডিসি বাহুর বিপরীত কোণ ডিএসি কোণ, তাহলে এরা দুজন পরস্পর সমান হবে, ধরে নেওয়া হলো সেটা হচ্ছে এক্স ডিগ্রি। একইভাবে ডিবি এবং ডিসি হচ্ছে পি কেন্দ্রীয় বৃত্তের দুটো স্পর্শক, তারা সমান। তাহলে ডিবি বাহুর বিপরীত কোণ হচ্ছে ডিসিবি কোণ, ডিসিবি কোণ সমান ডিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে ডিবিসি কোণ, এদের দুজনের মান ধরে নেওয়া হলো ওয়াই ডিগ্রি। এবার দেখো আমাকে এসিবি কোণটা বের করতে বলেছে। এসিবি কোণ মানে কি? এসিবি কোণ মানে হচ্ছে ডিসি এ এবং ডিসিবি এর সমষ্টি। ডিসি এ কোণকে ধরা হয়েছে এক্স ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি প্লাস ডিসিবি কোণের মান ধরা হচ্ছে ওয়াই ডিগ্রি, তাহলে ওয়াই ডিগ্রি। এবার আমরা ত্রিভুজ এবিসিকে কনসিডার করব, কারণ এবিসি এর একটি কোণ হচ্ছে এসিবি, যেটা আমাকে নির্ণয় করতে হবে।
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তাহলে এসিবি কোণ প্লাস এবিসি কোণ প্লাস বিএসি কোণ ইকুয়াল টু 180। এসিবি কোণ হচ্ছে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস এবিসি কোণ। চিত্রে দেখো এবিসি কোণ বলতে ডিবিসি কোণকে বোঝানো হচ্ছে, ডিবিসি কোণ হচ্ছে ওয়াই ডিগ্রি, তাই তার পরিবর্তে ওয়াই ডিগ্রি। বিএসি কোণ বলতে ডিএসি কোণকে বোঝানো হচ্ছে, ডিএসি কোণ হচ্ছে এক্স ডিগ্রি, তাই তার পরিবর্তে এক্স ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো দুটো এক্স প্লাস দুটো ওয়াই, তার মানে 2 কমন এক্স প্লাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি হচ্ছে 180 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন 90 ডিগ্রি। যেহেতু এসিবি কোণ ইকুয়াল টু এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি, তাহলে তার পরিবর্তে আমরা এসিবি কোণ লিখব। এসিবি কোণের মানটা তাহলে কত পাওয়া গেল? 90 ডিগ্রি, যেটা রয়েছে অপশান নাম্বার ডিতে। তার মানে ডি হচ্ছে কারেক্ট অপশান। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 5, ও বিন্দু থেকে 13 সেমি দূরে একটা বিন্দু পি, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক একটা পি কিউ এবং পি আর হচ্ছে এই দুটি স্পর্শক। এখানে এভাবে তৈরি পি কিউ ও আর যে চতুর্ভুজ তার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে প্রশ্নের নির্দেশ মতো আমরা প্রথমত একটা চিত্র অঙ্কন করব। প্রথমত একটা বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এটা হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র ও থেকে 13 সেমি দূরে অবস্থিত একটা বিন্দু পি, সেই বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক, একটা হচ্ছে দুটি স্পর্শক আমরা প্রথমে আগে অঙ্কন করে নিচ্ছি। স্পর্শক দুটি হচ্ছে যথাক্রমে কিউ এবং পি আর, এই দুটি স্পর্শক। এই দুটোকে যুক্ত করে নিচ্ছি আমরা, তবে আমাদের পি কিউ ও আর চতুর্ভুজটা পাওয়া যাবে, যার ক্ষেত্রফল আমরা বের করব। ও থেকে পি এর দূরত্ব হচ্ছে 13 সেমি, এটা আমরা লিখে নিচ্ছি, এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শক পি কিউ আর স্পর্শবিন্দুর ব্যাসার্ধ লম্বভাবে অবস্থান করবে। তাহলে এখানে পি কিউটা ও ওপিটা হয়ে গেল অতিভুজ। তাহলে আমরা যদি ত্রিভুজ ও পি কিউ এটাকে কনসিডার করি, কি পাবো? পি কিউ স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, অর্থাৎ ও পি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। ও পি এর মান 13 আর ও কিউ এর মান হচ্ছে 5, বসিয়ে দিলাম, পেলাম 169 মাইনাস 25 144। তাহলে পি কিউ সমান হয়ে গেল স্কোয়ার রুট অফ 144 মানে 12। ত্রিভুজ ও পি কিউ এর ও পি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, ও কিউ বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, আর পি কিউ বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করলাম। তাহলে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই বাহুটা হবে উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা, আর এটা হয়ে যাবে ভূমি। তাহলে এখানে ওপি কিউ এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি বলতে পি কিউ এবং উচ্চতা বলতে ও কিউ লিখে দিলাম। পি কিউ এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 আর ও কিউ হচ্ছে কত? 5। মানটা বসালাম, 2 6 যা 12, 6 5 যা 30 বর্গ সেমি। ওপি কিউ এর ক্ষেত্রফল তাহলে পেলাম কত? 30 বর্গ সেমি। ওপি কিউ এর ক্ষেত্রফল যা হবে ওপি আর এর ক্ষেত্রফল তাই হবে। কেন? কারণ দেখো এটা হচ্ছে তাদের সাধারণ বাহু, সেটা 13 সেমি, এটা 5, এটাও তাহলে 5 যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, আর এটাও যদি এই দুটো বাহুর সঙ্গে সমান হয়, তাহলে অবভিয়াসলি এই বাহুটাও এদের সমান হবে। ঠিক আছে, তাহলে এটাও 12 সেমি। তাহলে এর যা ক্ষেত্রফল হবে এরও ক্ষেত্রফল একই হবে, সেটা লিখে দিলাম। ওপিআর এর ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ সেমি। তাহলে এখানে এবার আমাকে পি কিউ ও আর এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছি তার ক্ষেত্রফল বের করতে হবে। এই চতুর্ভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি, দুটোই 30 করে, তার মানে চতুর্ভুজটির ক্ষেত্রফল হচ্ছে 2 × 30 মানে 60 বর্গ সেমি, যেটা রয়েছে অপশান নাম্বার এতে। তাহলে এ হচ্ছে আমাদের রাইট অপশন। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নেব, যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, অর্থাৎ ভেতর দিক থেকে স্পর্শ করেছে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কোনটি? তো প্রথমে আমরা একটা চিত্র এঁকে নিব। তো এটা একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা হচ্ছে পি কেন্দ্রীয় একটা বৃত্ত। এখানে কিউ কেন্দ্রীয় আরও একটা বৃত্ত আমরা অঙ্কন করব, যেটা এই বৃত্তটাকে স্পর্শ করেছে অন্তঃস্পর্শ, অর্থাৎ ভেতর দিক থেকে। তাহলে কিউ কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করছি, যেটা এই বৃত্তটাকেও স্পর্শ করেছে। তো যাই হোক, এখানে তাহলে স্পর্শক বিন্দুটার নাম দিচ্ছি আমি এস। বড় বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 3.5, অর্থাৎ এসপি হচ্ছে কত? 3.5 সেমি। এবং ছোট যে বৃত্তটি দেখতে পাচ্ছি তার ব্যাসার্ধ কত? তার ব্যাসার্ধ
হচ্ছে এস কিউ, যার দৈর্ঘ্য হচ্ছে কত 2 সেমি। আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। তাহলে এটা হচ্ছে পি কেন্দ্রের বৃত্ত, এটা কিউ কেন্দ্রের বৃত্ত, তো তাদের মধ্যে দূরত্ব বলতে পি কিউ। তাহলে অতএব পি কিউ সমান কি হবে, যদি আমি এসপি এই দৈর্ঘ্য থেকে এই সরলরেখাংশ থেকে যদি আমি এস কিউ সরলরেখাংশের দৈর্ঘ্য বাদ দিয়ে দিই তাহলে আমার পি কিউটা পাওয়া যাবে। এসপি থেকে যদি এস কিউ বাদ দিই তাহলে পি কিউ পাওয়া যাবে। এসপি কত, এসপি হচ্ছে 3.5 এবং এস কিউ হচ্ছে 2 সেমি। তাহলে 3.5 মাইনাস 2 কত হচ্ছে 1.5 সেমি। তাহলে পি কিউ যে অর্থাৎ বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 1.5 সেমি, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। বি এর প্রশ্নগুলো বলা হচ্ছে যে এই যে দুটো বিবৃতি এগুলো সত্য না মিথ্যা সেগুলো লিখতে হবে। প্রথম বিবৃতিতে বলা হচ্ছে যে বৃত্তের অন্তস্থ একটা বিন্দু হচ্ছে পি। তো ধরে নাও এখানে একটা আমি যদি বৃত্তের অভ্যন্তরে একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এর মধ্যে একটা আমি বিন্দু নিচ্ছি পি, ঠিক আছে। তাহলে বলছে যে বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। বৃত্তে আমি যতগুলোই স্পর্শক অঙ্কন করি না কেন, দেখো এখানে একটা স্পর্শক অঙ্কন করলাম, বা এখানে একটা স্পর্শক অঙ্কন করলাম, বা এখানে একটা স্পর্শক অঙ্কন করলাম, আমি যতগুলোই স্পর্শক অঙ্কন করি না কেন সেগুলো কিন্তু পি বিন্দুকে ছেদ করবে না, অর্থাৎ পি বিন্দু দিয়ে যাবে না, অর্থাৎ পি বিন্দুগামী নয়। তাহলে এই যে বিবৃতিটা দেওয়া রয়েছে এটা অবশ্যই একটা সত্য বিবৃতি। যদি পি বিন্দুটা পরিধির উপর থাকতো তবে কোন একটা স্পর্শক পি বিন্দুগামী হতো, কিন্তু এটা তো নয়, এখানে পি বিন্দুটা অন্তস্থ একটা বিন্দু, তো এক্ষেত্রে এই বিবৃতিটি একদম সত্য। দ্বিতীয় নম্বর বিবৃতি বলা হচ্ছে যে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরালে, তো এটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা সরলরেখা এ বি। এই সরলরেখার সমান্তরালে দেখি কয়টা স্পর্শক অঙ্কন করা যায়। তো একটা তুমি এখানে একটা আঁকতে পারবে, সেটা নাম দিলাম আমি সিডি, আর একটা এর সমান্তরালে এখানে একটা স্পর্শক তুমি অঙ্কন করতে পারবে, নাম দিলাম আমি কি ইএফ, ঠিক আছে। এই দুইয়ের বেশি কি স্পর্শক অঙ্কন করা যাবে? আমি যদি এভাবে যদি আঁকি তাহলে সেটা এবি যে নির্দিষ্ট সরলরেখা তার সঙ্গে কি সমান্তরাল হচ্ছে না। যদি এভাবে আঁকি তাও হচ্ছে না, ঠিক আছে। যদি আমি এইভাবে আঁকি তাও হবে না। তার মানে দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যাবে না, সর্বোচ্চ দুটি স্পর্শক অঙ্কন করা যাবে। একটা বৃত্তে যদি নির্দিষ্ট সরলরেখার সমান্তরালে সর্বোচ্চ দুইটি স্পর্শক অঙ্কন করা যাবে, তার চেয়ে বেশি স্পর্শক অঙ্কন করা যাবে না। কিন্তু এখানে বলা হচ্ছে দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়, কিন্তু আমরা কি দেখলাম দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা গেল না, তাহলে এই বিবৃতিটি হবে মিথ্যা। সি এর অঙ্কগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে প্রথম অঙ্ক বলা হচ্ছে যে একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের কি বলে। তো ধরে নাও ও কেন্দ্রীয় একটা বৃত্তকে একটা সরলরেখা এ বি, একটা সরলরেখা সে কি করেছে দুটো বিন্দুতে ছেদ করেছে, একটা পি বিন্দু আর একটা হচ্ছে কিউ বিন্দু। তাহলে এই সরলরেখাটাকে কি বলা হবে? তোমরা এটা 15 নম্বর অধ্যায়ে বোঝানোর সময় তোমাদের বলা হয়েছিল যে যদি কোনো একটা সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে তাহলে সেই সরলরেখাটাকে কি বলে? ছেদক। তাহলে এখানে এবি যে সরলরেখাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কি হয়ে যাবে? ও কেন্দ্রীয় বৃত্তের একটা ছেদক। তাহলে এই সি এর 1 নম্বর শূন্যস্থান পূরণে কি হবে? ছেদক। তার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ যদি না করে তাহলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। দুটি বৃত্ত পরস্পরকে যদি ছেদ বা স্পর্শ যদি না করে, তো প্রথমে আমরা সেই রকম দুটো বৃত্ত আমরা এঁকে নিচ্ছি। এমনভাবে দুটো বৃত্ত অঙ্কন করব যাতে তারা পরস্পরকে ছেদও করেনি বা স্পর্শও করেনি। তো দুটো বৃত্ত আমরা প্রথমে অঙ্কন করছি। এই যে দেখো এটা হচ্ছে একটা বৃত্ত আর আরো একটা বৃত্ত অঙ্কন করছি। দেখো এই দুটো বৃত্ত, একটা হচ্ছে পি কেন্দ্রীয় একটা বৃত্ত আর একটা হচ্ছে কিউ কেন্দ্রীয় বৃত্ত। এই বৃত্ত দুটি পরস্পরকে ছেদও করেনি স্পর্শও করেনি। তাই দেখা যাক সর্বাধিক কয়টি আমরা স্পর্শক অঙ্কন করতে পারছি। তাদের সাধারণ স্পর্শক মানে হচ্ছে উভয়েরই স্পর্শক হবে।
তো দেখো আমরা প্রথমে এরকম ভাবে একটা সাধারণ স্পর্শক অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে একটা পেলাম, এইভাবে যদি আঁকি এইভাবে একটা স্পর্শক পেলাম, দুটো পেলাম। আর কি পাবো দেখো, আরো পাবো। যদি আমরা এভাবে একটা স্পর্শক অঙ্কন করি, এটা একটা স্পর্শক অঙ্কন করলাম, তাহলে কয়টি পেলাম? তিনটি সাধারণ স্পর্শক পেলাম। এইভাবে যদি আর একটা আঁকা যায়, তাহলে দেখো এখানেও একটা স্পর্শক পেলাম। তাহলে এখানে আমরা এবি সিডি ইএফ জিএইচ কয়টা সাধারণ স্পর্শক পেলাম? মোট 4টি। কয়টি স্পর্শক পেলাম? 4টি। তো যখন দুটি বৃত্ত, এখানে আমরা তা লিখে নিই, 4টি সাধারণ স্পর্শক পেলাম। তাহলে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শক না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। 3 নম্বর প্রশ্ন বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, মানে বাইরে থেকে স্পর্শ করেছে। এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো কি ধরনের স্পর্শক? সরল সাধারণ স্পর্শক নাকি তির্যক সাধারণ স্পর্শক? তাহলে এটার আমরা একটা ছবি এঁকে নিব আগে। তো আমরা দুটো বৃত্ত অঙ্কন করে নিচ্ছি যারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে এই বিন্দুতে। তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত, আর একটা বৃত্ত নিয়ে নিচ্ছি আমরা, আর একটা বৃত্ত অঙ্কন করছি। এই দুটো বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, অর্থাৎ বাইরে থেকে স্পর্শ করেছে। তাহলে এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক যদি অঙ্কন করি, তাহলে এই বিন্দুতে আমি একটা স্পর্শক অঙ্কন করছি, নাম দিতে পারি আমি এটা টি এস। টিএস হচ্ছে পি কেন্দ্রীয় এবং কিউ কেন্দ্রীয় দুটি বৃত্তের একটা সাধারণ স্পর্শক। তাহলে এই সাধারণ স্পর্শকটি কি হবে? সরল সাধারণ স্পর্শক নাকি তির্যক সাধারণ স্পর্শক? আমরা জানি কোনো একটা স্পর্শক যখন স্পর্শকের দুই পাশে যখন দুটো বৃত্ত অবস্থান করে, তখন সেই সাধারণ স্পর্শককে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। এখানে টিএস বা এসটি সাধারণ স্পর্শকটি দুই পাশে দুটি বৃত্ত রয়েছে, একটা পি কেন্দ্রীয় বৃত্ত আর একটা কিউ কেন্দ্রীয় বৃত্ত। তাহলে এটা এই ধরনের স্পর্শককে আমরা কি বলবো? তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এখানে এসটি হয়ে গেল পি এবং এসটি যে সরল রেখা দেখতে পাচ্ছি, এটা হয়ে গেল পি এবং কিউ কেন্দ্রীয় বৃত্তের তির্যক সাধারণ স্পর্শক। তাহলে প্রশ্নে দেওয়া হয়েছিল দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করে, এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো কি হবে এখানে? তাহলে তির্যক সাধারণ স্পর্শক। তাহলে আশা করি শূন্যস্থান পূরণের সবগুলো অংশ তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের এই ভিডিওতে আমরা ভেরি শর্ট অ্যান্সার টাইপের এ, বি এবং সি এর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম।